বুঝতে পারছো? আমাদের বিবর্তন ও জিনতত্ত্ব চ্যাপ্টারটা এমন ভাবে পড়তে হবে যে কোনো অনুপাত, যে কোনো সংজ্ঞা যদি আসে তাহলে যেন আমরা আনসার করতে পারি। ছোট ছোট কিছু প্রশ্ন আছে, যেমন লোকাস, তারপরে জিনোটাইপ, ফিনোটাইপ, এই জিনিসগুলো আমি একটা যদি সম্ভব হয় সুন্দর করে একটা অ্যানিমেশন ভিডিও দিয়ে আমি গ্রুপে একটা দিয়ে দিব, ঠিক আছে? তোমরা কি দেখতে পারতেছো? দেখতে পাচ্ছো? স্ক্রিন দেখা যায়? স্ক্রিন, বইটা সবাই একটু সাথে, বইটা একটু সাথে নিয়ে বসো। এখন একটা জিনিস দেখো, এখানে তোমাদের মনে আছে নাকি আমি জানি না, টোটাল কয়টা সূত্র আছে, টোটাল কয়টা সূত্র আছে, তারপরে সংজ্ঞা কি কি আছে, ঠিক আছে? ঠিক আছে, প্রথম সূত্রটা কি, দ্বিতীয় সূত্রটা কি, জাস্ট এগুলোর ব্যতিক্রম গুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে আমি বলি ফ্যাক্টর, লোকাস, এলিল, এই সংজ্ঞাগুলো আমি একটা ভিডিও ইনশাল্লাহ করে তোমাদের গ্রুপে দিয়ে দিব, এটা সুন্দর করে দেখবে। এখন আমরা এমসিকিউ পড়তেছিলাম, তাই না? এমসিকিউ 20টা গত ক্লাসে হয়ে গেছে, আজকে 21 নাম্বার। দেখো এখানে কি বলছে, নিচের কোন ধরনের জিনোটাইপ হতে বেশি ধরনের গ্যামেট সৃষ্টি। আচ্ছা, জিনোটাইপ কি? জিনের গঠন। জিনের গঠন হতে পারে লম্বা, খাটো, টিটি হতে পারে। যার জিনের গঠনটা এখানে কি করছে, এ দিয়ে বুঝাইছে, এ ছোট এ আর বড় আর, অথবা এ এ আর আর, এরকম অনেকগুলা দিছে, ঠিক আছে? এটা দিনাজপুর বোর্ডে আসছে। কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল। স্বাভাবিকভাবে কোনটা হয়? স্বাভাবিকভাবে যদি বলে যে নিচের কোন জিনোটাইপ হতে বেশি, এই দেখতে পারতেছো স্ক্রিন, দেখতে পারতেছো নাকি আগে বলো? 21 নাম্বার, 21 নাম্বার প্রশ্ন, ঠিক আছে? এখানে দেখো, এইটা যদি আমি বলি তাহলে আমাকে প্রথমেই বুঝতে হবে যে এই গ্যামেটটা কিভাবে হয়, ঠিক আছে? বলছি কি, কোন কোন জিনোটাইপ হতে বেশি ধরনের গ্যামেট সৃষ্টি হয়। আচ্ছা, মনে আছে তোমার অনুপাতটা? মনে আছে? দ্বিতীয় সূত্রের অনুপাতটা মনে আছে? 9:, এই যে দেখো 9:3:3:1, তাই না? 9টা কি ছিল বলো তো? 9টা ছিল তোমার গোল হলুদ, এই যে সর্বোচ্চ 9। এটার ইয়েটা কি ছিল মনে আছে? এটার ইয়েটা ছিল তোমার আর, এই যে এটার ইয়ে ছিল, দেখো, বড় আর, ছোট আর, বড় ওয়াই, ছোট ওয়াই। এই বোর্ড দেখতে পারতেছো? দেখো এখানে যদি আমি ধরি, তারপরে হচ্ছে আরেকটা সর্বোচ্চ, অন্যান্য অনুপাত গুলো দেখো, অন্যান্য অনুপাত কি ছিল? আরেকটা অনুপাত ছিল, ধরো তোমার আমি যদি বলি 13:3, তাই না? 13:3, 13:3, একটু দেখো, একটু মনোযোগ দাও। 13:3, এই যে এখানে 13টা সর্বোচ্চ, 9টা সর্বোচ্চ, অন্য কোন অনুপাতে কি সর্বোচ্চ আছে? নাই, ঠিক আছে? তাহলে এইটা যদি আমি দেখি, এই 13:3 কিন্তু ভালো করে পড়বা, এটা হচ্ছে প্রোপোট এপিস্ট্যাটিস, ঠিক আছে? সংজ্ঞা সহ, এই যে সাদা লেখন, সাদা ওয়াইন ডট, এই জিনিসগুলো দেখতে হবে, বারে বারে লিখতে হবে, খাতার মধ্যে লিখতে হবে, বুঝছো? কোনটার জিনোটাইপ কি, কোনটার ফিনোটাইপ কি। এখন এই অবজেক্টিভে দেখো একটা বুদ্ধি করছে কি না, এইভাবে দিচ্ছে। আর এই 13:3-এরটা কি ছিল বলো তো? বড় সি, তাই না? বড় সি, F1 ইয়েতে কি ছিল বলো তো? সাদা, 13টা সাদা আর 3টা রঙিন। হ্যাঁ, হ্যালো, বুঝতেছো? বুঝতে পারতেছো? এই যে বড় সি, ছোট সি, বড় আই, ছোট আই, ঠিক এই প্যাটার্নে এটা সাজাইছে, দেখো, বড় এ, ছোট এ, বড় আর ছোট আর, দেখছো? এই যে দেখো, তার মানে এখানে যদি আমি, এই যে 2 নাম্বারটা, এখানে যদি আমি তোমার প্রথম সূত্রটা দেই, তাহলে কি হবে? বড় আর, ছোট আর, তারপরে বড় ওয়াই, ছোট ওয়াই, সরি, হ্যাঁ, ছোট ছোট ওয়াই। ধরো এটা ছিল না, এইটা অথবা এইটা সেম জিনিস, কিন্তু জাস্ট
জাস্ট এখানে এ দিয়ে চিহ্নিত ইয়ে করছে, বুঝছো? এইভাবে। তাহলে খ নাম্বার আনসারটা হবে। এই দুইটা সব ভালো করে শিখবে, যে 13:3, ঠিক আছে? তারপর 9:7, এগুলো ভালো করে পড়তে হবে। উদ্দীপক এমন ভাবে আসবে মনে হবে উদ্দীপকটা। আচ্ছা শোনো, নেক্সট সপ্তাহ থেকে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, যেহেতু এমসিকিউ ক্লাস মোটামুটি সব শেষ, আমি কিন্তু সব বোর্ডের প্রশ্ন দেখাই দিছি, এরপরে খালি পরীক্ষা হবে, বুঝছো? পরীক্ষা হবে, আমরা ওই অনুযায়ী করব। তোমরা সুন্দর করে পরীক্ষা দিয়ে আমার ইনবক্সে বা আলাদা একটা ধরো ইয়ে করে ওইখানে ছবি দিবা, খাতার ছবি। বাসায় নিজে নিজে পরীক্ষা দিতে হবে। এখন হচ্ছে তোমাদের যত পরীক্ষা দিবা তত ভালো, বুঝতে পারছো? কোশ্চেন গুলো পড়বা, পড়ে লিখবা। প্রথম অধ্যায় আমি বলে দেই, প্রথম অধ্যায় আর এই যে জিন তত্ত্ব, এই দুইটা থেকে যেন কোনোভাবেই তোমার প্রশ্ন তুমি ছেড়ে না আসো। এইভাবে খুব ভালো করে পড়বা, কারণ অবশ্যই আসবে। প্রথম অধ্যায় আর হচ্ছে জিন তত্ত্ব সর্বপ্রথম পরীক্ষার আগের দিনে এই দুইটা আগে রিভিশন দিবা, খুব ভালো করে ঝাঁঝরা করে পড়ে ফেলতে হবে। প্রাণীর বিভিন্নতা, শ্রেণী বিন্যাস আর হচ্ছে জিন তত্ত্ব আর বিবর্তন, এটা সবসময় ফেভারিট। যারা কোশ্চেন করে এই দুই চ্যাপ্টার তারা কখনোই বাদ দেয় না, বুঝছো? এগুলার পুঙ্খানু সব তোমাদের সুন্দর করে পড়তে হবে। এই দুইটা চ্যাপ্টার ভালো করে পড়বা, তারপরে বাকিগুলা, বুঝতে পারছো? এবার প্রতি বছর প্রশ্ন আসে। এখন দেখো আমরা যাই 22 নম্বরে যাই। এই না বুঝতে পারলে বললো, কথা বলো না কেন? হ্যাঁ, নিচের কোনটি সমসংস্থ অঙ্গ নয়? এটা তোমাদের বিবর্তনের এখান থেকে আসছে, ঠিক আছে? বিবর্তনের কিছু জিনিস আছে, দেখো সমসংস্থ আর হচ্ছে সমবৃত্তীয়, ঠিক আছে? সমসংস্থ অঙ্গটা কি? একটু মনোযোগ দাও, একটু মনোযোগ। অঙ্গের উৎপত্তি অভ্যন্তরীণ গঠনের ভিত্তিতে সেসব অঙ্গকে সমসংস্থ অঙ্গ বলা হয়। সমসংস্থ অঙ্গটা আসলে কি, সমবৃত্তীয় অঙ্গটা কি? ঠিক আছে, গঠনে কাজ ভিন্ন, সেটা হচ্ছে সমসংস্থ। আর গঠন ভিন্ন কিন্তু কাজ এক, কাজের দিক থেকে এক, সেটা হচ্ছে সমবৃত্তীয়। তাইলে এখানে বলছে সমসংস্থ অঙ্গ নয় কোনটি, তার মানে সমবৃত্তীয় অঙ্গ বলছে। সমবৃত্তীয় অঙ্গ হচ্ছে গঠন আলাদা কিন্তু কাজ সেম। পাখির যেই ডানা, পাখি যে আকাশে ওড়ে, তার যেই ডানা বা পাখা আছে সেইটার যেই গঠন আর পতঙ্গের ডানার গঠন কিন্তু ভিন্ন, ঠিক আছে? পতঙ্গ মানে ইনসেক্ট, বিভিন্ন পোকামাকড়। আমি যদি মশার কথা, মশার পাখাটা চিন্তা করো, মশার পাখাটা কত পাতলা হয়, পাখির ডানাটা তো পালক সহ কত বড় হয়, কিন্তু দুইটা হচ্ছে কাজ সেম। পোকাটা উড়ে যাচ্ছে, পাখিটা উড়ে যাচ্ছে, তার মানে কাজ সেম, গঠন ভিন্ন, সেটা হচ্ছে তোমার সমবৃত্তীয়। আর সমসংস্থ অঙ্গ কি? তোমার গঠনটা সেম হবে, কাছাকাছি সেম। যেমন হিউমেরাস, মানুষেরও হিউমেরাস আছে, তোমার বিড়ালেরও হিউমেরাস আছে, ঠিক আছে? বাদুড়ের ডানার ওই পাশেও হিউমেরাস আছে। এই অধ্যায়টা কি আমাদের আছে সমসংস্থ অঙ্গ? এটা বিবর্তনে আছে বাবা, বিবর্তনে দেখো, বিবর্তনের ইয়েটা যাও, বিবর্তন জিন তত্ত্ব, হ্যাঁ আছে আছে। বিবর্তন ম্যাম আছে, সমসংস্থ অঙ্গ আছে। আছে কিনা একটু দেখো, এটা তো আসছে 2016 সালে। ম্যাম এটা বই তো কি পুরান বই? আমাদের নাই বই, বইতে নাই, তাই না? নতুন বইতে আবার দিয়ে দিছে, এখানেই ভেজাল। আচ্ছা আপাতত জেনে রাখো, যদি প্রশ্ন খুব ক্রিটিক্যাল হয় এখান থেকে দিতে পারে, না দিলে তো নাই। তাহলে যাই না রাখবা যে গঠনটা যদি সেম হয় আর কাজ ভিন্ন, তাহলে হচ্ছে কি তোমার সমসংস্থ। আর যদি সমবৃত্তীয় বলে, জাস্ট মনে রাখো সমবৃত্তীয় হচ্ছে পাখির ডানা পতঙ্গ ডানা, এই দুই লাইন মনে রাখলেই হবে, বুঝতে পারছো? কারণ এটা কিন্তু 2016 সালে আসছে, বুঝলাম না, ঢাকা বোর্ডে আসছে। দেখো তার মানে বইতে থাকার কথা। নিচের কোনটি ডারউইনের তত্ত্ব, এটা বলো তো, এটা কে পারবা? এই দেখো ডারউইনের তত্ত্বটা আমি বলি, ডারউইনের তত্ত্ব, ল্যামার্কের তত্ত্ব, তারপরে তোমার আছে কি নতুন বইতে অনেক কিছু সংযোগ করছে। পুরান তোমাদের যেই সালের পরীক্ষা সেই বইটা একটু দেখবা, তোমাদের বইতে কতটুকু আছে, একটু বইয়ের ছবিগুলো তুলে আমার একটু ইনবক্সে পাঠাই দিও বা এখানে পাঠাই দিও, ঠিক আছে?
বিবর্তনের সংজ্ঞাটা পড়বা। বিবর্তন থেকে আমরা কি কি পড়বো, ল্যামার্কিজম কি আর হচ্ছে তোমার ডারউইন কি। হ্যাঁ, এটা আমাদের একটু জানতে হবে। তারপরে ধরো এখানে কি বলছে, নিচের কোনটি ডারউইনের তত্ত্ব। এখানে কি হবে, ডারউইন বলছে জীবন সংগ্রাম, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। জীবন সংগ্রাম মানে তোমাকে সংগ্রাম করতে হবে। এই যে যেমন ধরো অটো অটো পাস হইতে হয়ে গেল, কিন্তু ওদের তো অ্যাডমিশনের জন্য সংগ্রাম করতে হবে, সবাই কি চান্স পাবে, পাবে না। ঠিক সেরকম তুমি যে বেঁচে আছো, তোমার যে পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস হইলো, অনেকে ভালো করবে অনেকে ভালো করবে না, সংগ্রাম করতে হবে, চেষ্টা করতে হবে। তার মানে এটা কি বলছে ডারউইন, সার্ভাইভাল অফ দ্য জীবন সংগ্রাম। আর আর অর্জিত, এই যে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, এটা মনে হয় ল্যামার্ক বলছে। ঠিক আছে, ল্যামার্ক হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। এই যে দুইটা লাইন একটু কষ্ট করে মনে রাখো না বাবা, এটা আসতে পারে। যদি বলে ল্যামার্কের তত্ত্ব কোনটা, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, মানে যেই বৈশিষ্ট্যটা তুমি অর্জন করছে, বুঝছো, উত্তরাধিকার সূত্রে। ঠিক আছে, বাবা মা বা পূর্বপুরুষের কাছ থেকে যেটা আস্তে আস্তে অর্জিত হয়ে অ্যাডাপ্ট হয়েছে, সেটা হচ্ছে তোমার ল্যামার্ক। আর ডারউইনের ইয়ে হচ্ছে কি, যে বংশের ইয়েটা না, তুমি নিজে কতটুকু চেষ্টা করছো বা নিজেকে পরিবেশের সাথে টিকিয়ে রাখার জন্য কি সংগ্রাম করছো, সংগ্রাম কথাটা থাকলেই বুঝবা এটা ডারউইনের তত্ত্ব। বুঝছো, যে কোনো ধরনের সংগ্রাম যখনই বলবে, এটা হচ্ছে টেকনিক। তারপরে দেখো, এই বুঝতে পারছো নাকি বলো, একটা এত টাইম নিচ্ছি কারণ যাতে বুঝতে পারো। হিমোফিলিয়া, হিমোফিলিয়া আক্রান্ত মহিলার, এই দেখো সম্ভাব্য পিতামাতাকে, এখানে একটু কঠিন দেখো। আচ্ছা হিমোফিলিক বলো তো এটা কি ধরনের অসুখ, হিমোফিলিক, তারপর বর্ণান্ধ, এগুলো হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। এই যে লাল সবুজ বর্ণান্ধতা, মাসকুলার ডিস্ট্রফি, এই সংজ্ঞাগুলো একটু দেখে নিও, কারণ এগুলোর অনেক সময় বৈশিষ্ট্য দিয়ে বলবে এটা কোন কোন রোগের অন্তর্ভুক্ত। হিমোফিলিয়া হচ্ছে রক্ততঞ্চন বিলম্বিত হয়, মানে অবিরত রক্ত ইয়ে হইতেই থাকে, বুঝছো, একটা জায়গা কেটে গেলে রক্ত পড়া বন্ধ হয় না, রক্ত কন্টিনিউয়াসলি বের হতে 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 তো ওইভাবে মারা যেতে পারে। বুঝতে পারছো, এটা হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া এই যেখানে বইতে আছে একটা সুন্দর, প্রতি 10,000 জন পুরুষের মধ্যে একজন হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে, খুবই কম। হ্যাঁ, এটা রক্ততঞ্চন মানে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা ওর নাই, বা কোনোভাবে নষ্ট বা ওরকম হচ্ছে না, একেবারে খুব খারাপ অবস্থা। হ্যাঁ, তার মানে কি এখানে হচ্ছে দেখো, এখান থেকে কিভাবে দেখো, হিমোফিলিয়া যাদের হয় তাদের কিন্তু মা হচ্ছে হিমোফিলি, মা হচ্ছে বাহক। ঠিক আছে, মায়ের মধ্যে মা সেটা জিনটা বহন করে, হিমোফিলিয়ার জন্য দায়ী যেই জিন, ঠিক আছে, সেটা বহন করে কে, মা। এটা মনে রাখো, হিমোফিলিয়া এখানে সংক্ষেপে লিখে রাখো, বাহক হচ্ছে কে, মা, আর হিমোফিলিক হচ্ছে বাবা। বাবাটা আসলে হিমোফিলিক ওভাবে এভাবে হয় দেখো, বুঝছো, এই যে রক্ততঞ্চন ত্রুটি বা অস্বাভাবিকতা হচ্ছে হিমোফিলিয়া, এটা কিন্তু বংশগতি বা বংশগত সঞ্চার, উত্তরাধিকার সূত্রে, উত্তরাধিকার সূত্রে রক্তক্ষরণ জনিত কারণে আক্রান্ত ব্যক্তির কিন্তু মৃত্যু হতে পারে। ঠিক আছে, এটা একটু লেখো, এখানে কি এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন, তার মানে হিমোফিলিয়ার জন্য একটা জিন দায়ী থাকে, সেটা কি হবে তোমার মিউট্যান্ট, জিনটার নাম হচ্ছে মিউট্যান্ট জিন, হিমোফিলিয়া হয়ে থাকে। দুই ধরনের হিমোফিলিয়া, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, বইতে আছে একটু দেখে নিও। তাহলে হিমোফিলিয়া কয় ধরনের, দুই ধরনের, হিমোফিলিয়া এ, ঠিক আছে, হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া রোগে মহিলা অপেক্ষা পুরুষরা বেশি আক্রান্ত হয়, বুঝতে পারছো? নামটা তো দেখেন তো, শুক্রবারের ডিউটি। দুপুরে তো হবে না, এটা না, বলে 8:30 আসতে হবে। এই দিলাম এই পাশে 8:30 আসতে হবে, 8:30 থেকে 10:30। তাহলে ওকে করে দিলাম। জি স্যার। আচ্ছা হ্যাঁ, এখন শোনো তাহলে দেখো, এখানে তার মানে যদি হিমোফিলিয়া আসে, হিমোফিলিয়ার সংজ্ঞাটা তুমি শিখবা, রক্ততঞ্চন জনিত ত্রুটি। হ্যালো, হ্যাঁ, নেট কানেকশন বারে বারে চলে যাচ্ছে মনে হয়, তাই না?
তোমরা কতজন প্রেজেন্ট আছো একটু স্ক্রিনশটটা দিয়ে দিও গ্রুপে, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে একটু দেখো, হিমোফিলিয়া বুঝতে সমস্যা হলে বলবা কিন্তু। হিমোফিলিয়া হচ্ছে রক্ততঞ্চন, মানে হাত কেটে গেলে রক্ত পড়তেই থাকবে, সোজা কথা, মানে রক্ত জমাট বাঁধারই এটা নাই। এখানে কি বেশিরভাগ এই হিমোফিলিয়ার যে জিন, মিউটেন্ট জিন, সেটা কি হয়, সেটা মহিলারা বহন করে, কিন্তু অসুখটা দেখা দেয় পুরুষদের মধ্যে। বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের চেয়ে পুরুষরাই এই রোগে বেশি আক্রান্ত হয়। এটা ইম্পর্টেন্ট, প্রতি 10,000 পুরুষের মধ্যে একজন আক্রান্ত হবার আশঙ্কা থাকে, বুঝছো? মহিলারা 3 প্রকার জিনোটাইপ বিশিষ্ট, এই যে 3 প্রকার জিনোটাইপ বিশিষ্ট হতে পারে, স্বাভাবিক, সম্পূর্ণ স্বাভাবিক, অথবা স্বাভাবিক কিন্তু বাহক, আর হিমোফিলিক। ঠিক আছে, হিমোফিলিকের জিনটা হচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমার মনে হচ্ছে এটা আসবে। ঠিক আছে, এই দেখো স্বাভাবিক মানে কি, বড় এক্স এইচ, বড়, এটা হচ্ছে মহিলা, মহিলাদের ক্ষেত্রে দুইটাই এক্স থাকে। আর হিমোফিলি এটা হচ্ছে স্বাভাবিক, ঠিক আছে, এটা স্বাভাবিক। আরেকটা আছে স্বাভাবিক কিন্তু বাহক, এই যে যখন ছোট এইচ আসবে তখন হচ্ছে বাহক। এই বুঝতে পারতেছো, এই যে ক্যামেরা কাছে আনলাম, দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্বাভাবিক মহিলা, মহিলা কেন, দুইটাই এক্স, স্বাভাবিক, বড় এইচ মানে স্বাভাবিক। এখন যদি বলে যে আর এই মহিলা কি বাহক, বাহক মানে তার মধ্যে জিনটা আছে প্রচ্ছন্ন, কিন্তু তার অসুখটা হয়নি, তার কিন্তু রোগটা নাই, হিমোফিলিয়া রোগটা নাই, কিন্তু তার এই জিনটা আছে, বুঝতে পারছো? তারপরে আছে হচ্ছে আরেক ধরনের হচ্ছে কি আক্রান্ত, সেক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে, দেখো বড় এক্স উপরে ছোট এইচ, আবার বড় এক্স উপরে ছোট এইচ, বুঝছো? এই যে তার মানে এটা হচ্ছে কি হিমোফিলিক, তার মানে মহিলাদের 3 ধরনের এই অবস্থা থাকে, আর পুরুষদের মধ্যে এই অবস্থা। পুরুষদের মধ্যে হইলে কিভাবে হবে, দেখো পুরুষদের মধ্যে হইলে কি হবে, এখানে ওয়াই চলে আসবে, ঠিক আছে? এইখানে যেহেতু পুরুষদের মধ্যে ওয়াই আছে, তখন এটা ওয়াই, যখনই ওয়াই থাকবে, হ্যাঁ, তখনই সেটা কি হবে, তার মানে হিমোফিলিক মহিলাদের জিনোটাইপ কেমন, আর হিমোফিলিক পুরুষদের জিনোটাইপ কেমন, এটা একটু দেখো রে বাবা, এটা থেকে প্রশ্ন আসতে পারে যে কোনো ধরনের। তার মানে বাহক মা আর হিমোফিলিক বাবা, যদি তাহলে তার বাচ্চা কি হবে, হিমোফিলিক সম্ভব হতে পারে। সমপ্রকটতায় মেন্ডেলিয়ান অনুপাত, সমপ্রকটতা কি, সমপ্রকটতা প্রথম সূত্রের ব্যতিক্রম, তাই না? প্রথম সূত্র কি জি ছিল, ম্যাম। প্রথম সূত্র কি ছিল একটু দেখো, খুব ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু। দেখো প্রথম সূত্র ছিল তোমার 3:1, তাই না? জি ম্যাম। 3:1 হচ্ছে তোমার প্রথম সূত্র, 3:1। এখন আমি যদি এখানে ভাগ, তার মানে বিয়ে করি, তার মানে কি হচ্ছে 1:2, এই তিনটাকে যদি ভাগ করি 1:1, এটা হচ্ছে সমপ্রকটতা। প্রথম সূত্রের ব্যতিক্রম হচ্ছে সমপ্রকটতা। এক্ষেত্রে কি হবে বলতো, কার মনে আছে? একটা সাদা, একটা লাল, একটা সাদা, আর দুইটা গোলাপি। দুইটা গোলাপি, হ্যাঁ ভেরি গুড। এই যে সমপ্রকটতা, এইভাবে তোমাকে যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে, তোমার জিনোটাইপ থেকে উদ্দীপক দিতে পারে, তারপরে তোমার ফিনোটাইপ থেকে বলতে পারে যে একটি সাদা দুটি গোলাপি ফুল, তারপরে আবার এই অনুপাত দিল, বা সব অনেক ধরনের প্রশ্ন আসবে। এই চ্যাপ্টারের প্রত্যেকটা ভালো করে পড়বা। তারপর দেখো এ ব্লাড গ্রুপের মানুষ কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে বলতো? এ ব্লাড গ্রুপের মানুষ তো এর কাছ থেকে নিবে, প্লাস হচ্ছে ওর কাছ থেকে নিবে, ও হচ্ছে সর্বজন দাতা, ও ব্লাড গ্রুপ যাদের আছে তারা, ও ব্লাড গ্রুপের যারা আছে তারা সবাইকে রক্ত দিতে পারে, এর জন্য ওকে বলা হয় সর্বজন দাতা, সর্বজন দাতা। আচ্ছা ওর কি অ্যান্টিজেন আছে বলো, ওর কি অ্যান্টিজেন আছে, এটা পড়বা। ওর কিন্তু যে ও ব্লাড গ্রুপের কোনো অ্যান্টিজেন নেই, অ্যান্টিজেন থাকে না, অ্যান্টিজেন থাকে না দেখেই ও সব রক্তের ব্লাড গ্রুপকে রক্ত দান করতে পারে, কোনো অ্যান্টিজেন থাকে না, এ বি কোনো অ্যান্টিজেন থাকে না, ও পজিটিভ, ওর পজিটিভ রক্তটা নিয়ে এটা করবা। দাতা, দাতা সর্বজন দাতা, সবাইকে দেয় রক্ত,
বি ব্লাড গ্রুপ রে দিতে পারবে, এ ব্লাড গ্রুপ কে দিতে পারবে, ও পজিটিভ কে তো পারবেই, এবি পজিটিভ কে পারবে। বুঝছো? এভাবে পড়তে হবে, প্রতিটা জিনিস এমনি পড়তে হবে। তারপরে দেখো, তারপরে কি আছে, এই যে ট্রাফিক সিগন্যালের বাতির পার্থক্য বুঝতে পারে না, তার মানে তার কি আছে, বর্ণান্ধতা আছে। ট্রাফিক সিগন্যালে কয়টা কালার থাকে? লাল থাকে, সবুজ থাকে, হলুদ থাকে। বর্ণান্ধ বলতে মূলত হচ্ছে লাল আর সবুজ কালারের পার্থক্য বুঝতে পারে না। বুঝছো? লাল আর সবুজ কালারের পার্থক্য বুঝতে পারে না। এটা কোশ্চেন আসতে পারে, বর্ণান্ধের মধ্যে কোন আসলে কোন রঙের ইয়ে, মেনলি হচ্ছে লাল আর সবুজ। আমরা যেটা লাল দেখি, সবুজ দেখি, ওরা ওইটা মাঝামাঝি দেখে, জলপাইয়ের কালারের মতন দেখে। জলপাই যেরকম না কিরকম সবুজ ইয়া সেরকম দেখে, ওরা একবারেই বুঝতে পারে না যেটা লাল কালার বা ওইটা সবুজ কালার। বুঝছো? তার মানে হচ্ছে কি, গ্লুকোমা তো হচ্ছে তোমার চোখের ওষুধ, রাত কানা তো চোখে, রাতে দেখতে পায় না, তার মানে সিগন্যালের বাতির পার্থক্য বুঝতে পারে না, বর্ণান্ধতা। সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, সেক্স লিঙ্কড ইনহেরিটেন্সটা কিন্তু অবজেক্টিভ আসতে পারে, যেহেতু এই জিনিসটা একটা ছক আছে বইতে, নতুন বইতে আছে, আমি ছবি তুলে পাঠাই দিবনি, পুরাতন বইতে মনে হয় ছকটা নাই। এই ছকটা পড়ে ফেললে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স অসুখগুলা, সরি ওইটা কি, তারপরে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার অসুখগুলা কি, এখানে দেখো কি আছে। সেক্স লিঙ্কড ইনহেরিটেন্সের বৈশিষ্ট্য হচ্ছে জিনগুলো পিতা হতে কন্যাতে যায়। মানে এই পিতা বাবা যে থাকবে তার মধ্যে ওই সন্তানটা যদি মেয়ে হয় তাহলে সেইটাই সঞ্চারিত হবে, সেইটাই হচ্ছে তোমার বৈশিষ্ট্য। সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স দেখো, সংজ্ঞাটা দেখো, বইতে আসছে না, এখনই পড়া হয়ে যাবে। দেখো একটু বই নিয়ে বসবা, বই নিয়ে বসলে কি হয়, আমি যেগুলো বলতেছি সাথে সাথে দাগায় ফেলবা, মার্কার নিয়ে বসবা, একবারে পড়া হয়ে যাবে। বই দাগায় পড়তে হবে, বুঝছো? নাহলে হবে না কিন্তু। এই দেখো সে তারপরে হচ্ছে এটা, তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে পিতা থেকে কন্যাতে যায় হচ্ছে তোমার সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। ঠিক আছে? আর আর আমি যদি বলি যে হিমোফিলিয়া, হিমোফিলিয়ার ক্ষেত্রে মহিলারা বাহক হয় বেশিরভাগ সময়, আর পুরুষরা বেশি আক্রান্ত হয়। এই যে এই জিনিসগুলো জানতে হবে। তারপরে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্সে বাবার থেকে বৈশিষ্ট্যগুলো কন্যাতে যায়। এই যে, ঠিক আছে, এটা হচ্ছে কি, কোনটি পাখি ও সরীসৃপে বিবর্তন করে, এটা হচ্ছে আর্কিওপটেরিক্স। এই যে আর্কিওপটেরিক্স, এটা একটু মনে রাখো, এটা বিবর্তনের ইয়েতে আছে আর্কিওপটেরিক্স। এটা জীবাশ্ম ফসিল, এটা নাই। ঠিক আছে? 30 দেখো, 30 ড্রসোফিলা মাছির বিলুপ্ত প্রায় ডানা সৃষ্টিকারী জিনটি কোন ধরনের? ড্রসোফিলা। আচ্ছা, ড্রসোফিলাটা মাছি, মাছি এটা বলো তো, এটা কি হবে? এটা হচ্ছে তোমার ইয়ের মধ্যে আছে না, এই লিথাল জিনের মধ্যে আছে। দেখো লিথাল জিনটা বাইর করো। মাছির একটা ইয়ে আছে, একটা হচ্ছে সাব ভাইটাল, সেমি লিথাল। এই যে এই সংজ্ঞাগুলো ইয়ে করবা, ঠিক আছে? লিথাল জিনের মধ্যে তোমরা এটা পাওয়া যাবে। লিথাল জিনটা কি বলতো, কোন সূত্রে ব্যতিক্রম? 2:1 না, 2:1, তাই না? আর একটা প্রাণী কি হবে, মারা যায়, একটা মারা যায়, সেজন্য যদি প্রথম সূত্রের ব্যতিক্রম, যে একটা যদি মারা যায় তাহলে আলটিমেটলি হয়ে যায় 2:1। ঠিক আছে? মারণ জিন, লিথাল জিনের সংজ্ঞাটা বলবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো লিথাল জিনের লাস্টে একটা প্যারা আছে, সেমি লিথাল জিন, সাব ভাইটাল জিন। ঠিক আছে? এই যে ড্রসোফিলা মাছির যে বিলুপ্ত প্রায় ডানা সৃষ্টিকারী লিথাল জিন হচ্ছে সাব ভাইটাল, এই উত্তর হবে সাব ভাইটাল। ঠিক আছে? ড্রসোফিলা মাছির বিলুপ্ত প্রায় ডানা সৃষ্টিকারী জিন হবে তোমার সাব ভাইটাল জিন। ঠিক আছে? সাব ভাইটাল জিনে কি হবে, 50%-এর কম সংখ্যক জীব মারা যাবে, আর যদি 50%-এর বেশি মারা যায় তাহলে হচ্ছে সেমি লিথাল জিন। মানুষের যে হিমোফিলিয়া রোগ সেটা হচ্ছে সেমি লিথাল, বইতে খাতায় লিখে রাখো, হিমোফিলিয়া, হিমোফিলিয়া এরকম অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো তোমার যে সেমি লিথাল, সেমি লিথাল 50%-এর বেশি। আর মাছি, ড্রসোফিলা মাছির যেটা, সেটা হচ্ছে তোমার সাব ভাইটাল, 50%-এর কম,
সংখ্যক জীব মারা যাবে, বুঝছো? এই দুইটা থেকে একটা প্রশ্ন আসতে পারে। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিস কি বলো, আর একক প্রচ্ছন্ন এপিস্ট্যাটিস, দুইটাই কিন্তু দ্বিতীয় সূত্রের, সরি ওই যে প্রকট এপিস্ট্যাটিস যেটা, সেটা হচ্ছে 13:3, 13:3 হচ্ছে প্রকট এপিস্ট্যাটিস। আর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিস হচ্ছে 9:7। এখানে হচ্ছে মুখ বধির, তোমাকে এগুলো জানতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো থেকে ফাইনালে কোশ্চেন পাবো। দেখো এই যে 13:3, 9:7, তারপরে সমপ্রকটতা 1:2:1, এই যে এগুলো ঝাড়া পড়ে ফেলতে হবে একেবারে, জিনোটাইপ ফিনোটাইপ সহ, চেকার বোর্ড সহ, বুঝতে পারছো? তাহলে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিস হচ্ছে মুখ বধির, তাই না? তার মধ্যে 9 জন হচ্ছে স্বাভাবিক হবে, মানে বলতে পারবে, শুনতে পারবে, আর 7 জন হচ্ছে বলতেও পারবে না, শুনতেও পারবে না, মুখ বধির হবে, বুঝছো? এরপরে দেখো, এই না বুঝতে পারলে বলবো রে বাবা, বইতে দাগায় নাও, কথা বলে না কেন। নারী দেহে দুটি এক্স ক্রোমোজোমের একটি কিংবা সম্পূর্ণ অনুপস্থিত হলে কোন রোগ হয়? দেখো টার্নার সিনড্রোম, টার্নার সিনড্রোম একটা রোগ আছে। কি ধরনের রোগ এখানে কি লিখছে দেখো। আচ্ছা এখন দেখো একটা মজার বিষয়, দেখো তার মানে মেয়েদের কিন্তু ওয়াই ক্রোমোজোম থাকে না, থাকে কি এক্স ক্রোমোজোম, থাকে হচ্ছে এক্স, এক্স থাকে দুইটা, আর পুরুষদের ক্ষেত্রে কি থাকে, একটা এক্স একটা ওয়াই। এখন টার্নার সিনড্রোমে কি হয় শোনো, টার্নার সিনড্রোমের মধ্যে তোমার এই দুইটা এক্স হচ্ছে তো সবারই আছে, কিন্তু যাদের টার্নার সিনড্রোম রোগটা হয় সেখানে দুটি এক্স ক্রোমোজোমের মধ্যে একটি সম্পূর্ণ অনুপস্থিত থাকে। এই জিনগত একটা রোগ, এটা জেনেটিক্স, ওই যেটা থাকবে না, একটা এক্স থাকে, একটা এক্স থাকে, আর এখানে হয়তো এরকম কিছু একটা অংশ থাকে, সেটা হচ্ছে টার্নার সিনড্রোম, মনে থাকবে। টার্নার সিনড্রোম কাদের হয়, যে মেয়েদের ক্ষেত্রে দেখো, যখন দুইটা এক্স ক্রোমোজোমের সময় একটা এক্স ক্রোমোজোম অসম্পূর্ণ থাকলে বা অনুপস্থিত থাকলে, সেটা হচ্ছে টার্নার সিনড্রোম। এই দেখো, পিতা স্বাভাবিক মাতা বর্ণান্ধ হলে ছেলেগুলো কি হবে, এখানে উত্তর নাই। পিতা যদি স্বাভাবিক হয়, মাতা বর্ণান্ধ হলে ছেলেগুলো হবে হচ্ছে, এই যে দেখো এখানে ব্যাখ্যা দেওয়া আছে, এখানে অপশন নাই, অনেক সময় প্রশ্নে অপশন থাকে না। এই দেখো, এই যে পিতা স্বাভাবিক ও মাতা বর্ণান্ধ হলে ছেলেরা 100% বর্ণান্ধ এবং মেয়েরা 100% স্বাভাবিক বাহক হবে। এই প্রশ্নটা একটু স্ক্রিনশট রাখো, এরকম টাইপের প্রশ্ন আসবে বর্ণান্ধ থেকে, বুঝছো? পিতা স্বাভাবিক কিন্তু মাতা যদি বর্ণান্ধ হয়, মানে লাল সবুজ চিনতে না পারে, তাহলে এক্ষেত্রে কি হবে, মেয়েরা হচ্ছে বাহক হবে, মেয়েদের অসুখটা হবে না, কিন্তু মেয়েদের মধ্যে বর্ণান্ধতার জিনটা থাকবে, কিন্তু ছেলেদের মধ্যে বা ছেলে সন্তান যেগুলো হবে তারা 100% বর্ণান্ধ হবে। সেই বর্ণান্ধ জিনটা কোত্থেকে আসবে, মায়ের কাছ থেকে চলে আসবে, বুঝতে পারছো? হ্যালো, এই যেভাবে প্রশ্ন আসতে পারে, অনেক বেসিক প্রশ্ন কিন্তু এগুলো। দেখো বর্ণান্ধটা পড়ো, বর্ণান্ধ যে টপিকটা আছে বইতে পুরো লাইন বাই লাইন একটু পড়ে ফেলে। তারপর দেখো কি আছে, অর্জিত বৈশিষ্ট্যের বংশগতি, ল্যামার। অর্জিত বৈশিষ্ট্য মানেই ল্যামার, কার সংগ্রাম যেখানে আসবে, জীবন সংগ্রাম, জীবিকার সংগ্রাম, বা ধরো অস্তিত্ব রক্ষার সংগ্রাম, সেগুলো হচ্ছে সব ডারউইন, বুঝছো? এই দেখো 35, টাইম প্রায় শেষ, আর কয়টা প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে এখানে, অনেক প্রশ্ন আছে, দরকার পড়লে বাসায় এটা প্রিন্ট দিয়ে এটা করে ফেলবা। লিথাল জিনের কারণে কোন রোগ হয়, কোথায় পড়তেছিলাম আমরা, ও আছে এখানে পড়তেছিলাম, এই যে এ বি জিনোটাইপধারী জীব থেকে কয় ধরনের গ্যামেট, 4 ধরনের গ্যামেট সৃষ্টি হতে পারে, 4 ধরনের গ্যামেট সৃষ্টি হতে পারে। 35, 36 দেখো, মেন্ডেলের প্রথম সূত্রকে কি বলা হয়, পৃথকীকরণের সূত্র। প্রথম সূত্রকে কি বলা হয়, দ্বিতীয় সূত্রকে কি বলা হয়, সহপ্রকটতা হচ্ছে 1:2:1, আর সমপ্রকটতা এটা। তারপরে দেখো আছে 38 নাম্বার, এ বি ও রক্ত গ্রুপধারী সন্তানদের পিতামাতা রক্তের গ্রুপ কোনটি, এই যে এ বি আর ও হবে, এটা হবে, বুঝছো? এই যে বাচ্চা যদি 4টা বাচ্চা থাকে,
হ্যাঁ, তাহলে পিতা মাতার রক্তের গ্রুপ হওয়ার সম্ভাবনা আছে এ বি আর ও, কারণ এ বি এর এ অংশ থেকে এ ব্লাড গ্রুপ, এ বি এর বি অংশ থেকে বি হতে পারে, এরকম হয়ে যায়। চারটা বাচ্চা থাকলে চারটা বাচ্চা ব্লাড গ্রুপ এমন হলে পিতা মাতার হবে এ বি এবং ও পজিটিভ। হিমোফিলে আক্রান্ত মহিলার সম্ভাব্য পিতা মাতাকে, এই যে দেখো এই প্রশ্নটা আবার আসছে, বাহক মা, হিমোফিলিক বাবা। বাহক সবসময় মা হবে, কিন্তু রোগটা সবচেয়ে বেশি হয় পুরুষদের, এই যে হিমোফিলিক বাবা। লিথাল জিনের কারণে কোন রোগ হয়? লিথাল জিনের কারণে এই যে হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া। হিমোফিলিয়া, এই যে হিমোফিলিয়া হচ্ছে সেমি লিথাল জিন, 50%-এর বেশি, আর ড্রসোফিলিয়া হচ্ছে সাব ভাইটাল। আর এখানে তাহলে লিথাল জিন কি হবে? হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া একটা রক্তের অসুখ, এই দুইটা হবে। এটা আসতে পারে পরীক্ষায়। লিথাল জিন থেকে তোমরা অবজেক্টিভ পাবা আমার মনে হচ্ছে, লিথাল জিন থেকে বর্ণান্ধ থেকে অবজেক্টিভ অবশ্যই পাবা। আর সিকিউ তো থাকতেই পারে। কোন মহাকালকে সরীসৃপের, আছে এটা মেসেজ, এটা মনে হয় বইটা নাই, তাও দেখে নিও। ব্যক্তিজনিত জাতিজনির পুনরাবৃত্তি ঘটায় কে? 42 হেকেল তত্ত্ব। ব্যক্তিজনিত জাতিজনিত, হ্যাঁ, হেকেল তত্ত্ব। তারপরে কোন প্রক্রিয়ায় চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটে? ক্রসিং ওভার। ক্রসিং ওভারটা কি? ক্রসিং ওভারের সংজ্ঞাটা শিখবা। ক্রসিং ওভার সংজ্ঞাটা আছে নাকি দেখো না, লাগবে চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটতেছে, ঠিক আছে। জিনের যে এখানে ক্রস হচ্ছে, সেখান থেকে কি হচ্ছে তোমার এই চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটে। কোনটি ডারউইনবাদের অন্তর্গত? ডারউইনবাদের অন্তর্গত কোনটা? সংগ্রাম আমি বলছিলাম, তাই না? তাহলে হচ্ছে কি তোমার প্রাকৃতিক, এই যে গ মনে হচ্ছে গ, দেখো এই যে যোগ্যতমের জয়, প্রাকৃতিক নির্বাচন। প্রকৃতি যে সংগ্রাম করবে তাকে প্রকৃতি আলটিমেটলি সিলেক্ট করবে, বুঝছো? যোগ্যতমের জয়, প্রাকৃতিক নির্বাচন। এবং হ্যাঁ, তারপরে দেখো কি আছে, কোনটি জীবিত? ইকুয়াস হচ্ছে আসলে ঘোড়া, ঘোড়ার বৈজ্ঞানিক নাম ইকুয়াস, ঠিক আছে, বাকিগুলো নাই। আচ্ছা, রক্তদানে ব্লাড গ্রুপ বি এর ক্ষেত্রে প্রযোজ্য। বি কি হবে বলো রক্তদানে? বি হচ্ছে এবি ব্লাড গ্রুপ। আচ্ছা, রক্তদানে বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য, মানে বি ব্লাড গ্রুপ কার কাছ থেকে রক্ত করতে পারবে? ও আর এবির কাছ থেকে, ঠিক আছে। এই যে 13:3, 13:3 বলো কিসের অনুপাত? প্রকট এপিস্ট্যাটিস না এপিস্ট্যাটিক জিন, এই যে। তারপরে দেখো মানুষের নিষ্ক্রিয় অঙ্গ, নাকি বইতে আছে নাকি একটু দেখো, তোমার বিবর্তনে যেতে নতুন বইতে অবশ্য আছে। নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে কক্সিস। কক্কিস হচ্ছে একবারে মেরুদণ্ডের শেষ প্রান্তে, মেরুদণ্ডের শেষের যেই অস্থিটা আছে, ছোট্ট একটা অংশ, সেটা হচ্ছে কক্সিস, ঠিক আছে। এই যে আবার আসছে হিমোফিলিয়া বাহক মা, স্বাভাবিক বাবা। সন্তান হলে হিমোফিলিয়া আক্রান্ত হবে তোমার এই যে এটা ক নাম্বার, ঠিক আছে। ছোট এইচ মানে হিমোফিলিয়া আক্রান্ত, ঠিক আছে। তারপরে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন বাহক নয়, ঠিক আছে, স্বাভাবিক একবারেই নর্মাল। বর্ণান্ধ পুরুষের মধ্যে বিয়ে হলে তাদের কন্যা সন্তান দেখো 100%, এটা হবে আনসার 50 নম্বর, ঠিক আছে। স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হচ্ছে 100%, ঠিক আছে। এখানে দেখো রেসাস বানরের বৈজ্ঞানিক নাম, এটা একটু কঠিন, এটা হচ্ছে ম্যাকাকা মুলাটা। রেসাস বানরের যে বৈজ্ঞানিক নাম আছে সেটা হচ্ছে ম্যাকাকা মুলাটা, ঠিক আছে। আচ্ছা, থিওরি অফ ন্যাচারাল সিলেকশন, অরিজিন অফ স্পিসিস, এই বইটা, এটা ডারউইনের বই, ডারউইনের বিবর্তনবাদের বই। দেখো মতবাদটি কোন পুস্তক? অরিজিন অফ দি স্পিসিস, ঠিক আছে। ডাইহাইব্রিড ক্রস মনে আছে? যে দ্বিতীয় সূত্র 9:3:1, দ্বিতীয় সূত্র ডাইহাইব্রিড ক্রস। আর মোনোহাইব্রিড ক্রস হচ্ছে তোমার প্রথম সূত্র 3:1।
এই যেভাবে আসবে, এই যেগুলো দেখে নিও, বাসায় দেখে নিও। যে জিন নন অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, নন অ্যালিলিক জিনের তাকে কি বলা হয় বলো তো? এপিস্ট্যাটিক না হাইপোস্ট্যাটিক? এপিস্ট্যাটিক। তার মানে এই সংজ্ঞাটা পড়তে হবে, এপিস্ট্যাটিক জিন কাকে বলে, হাইপোস্ট্যাটিক জিন কাকে বলে। পরিপূরক জিন ফিনোটাইপের অনুপাত কত? 9:7। 9:7 পরিপূরক জিন। তার মানে পরিপূরক জিন হচ্ছে 9:7। ঠিক আছে, এই যে শেষ ক্লাস প্রায় শেষ। আমরা আর 3টা প্রশ্ন দেখো। স্বাভাবিক পুরুষের সাথে হিমোফিলিক বাহক মহিলার বিয়ে হলে তাদের পুত্র সন্তানের হিমোফিলিক হওয়ার সম্ভাবনা 50%। হিমোফিলিক নিয়ে বেশ প্রশ্ন আসে। হিমোফিলিক এই জিনিসগুলো অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, এই পার্টটা, বুঝছো? তারপরে এখানে দেখো কি আছে, পিপি কিউ পি কিউ কিউ জিনোটাইপ বিশিষ্ট দুটি জীবের মধ্যে সংকরণের ফলে জেনেটিক্যালি পৃথক। জেনেটিক্যালি পৃথক, এখানে সংকরণ হবে। একটু কঠিন প্রশ্ন এটা। তারপরে দেখো, একটি স্বাভাবিক দম্পতির সন্তানদের অর্ধেক সংখ্যক পুত্র হিমোফিলিক, বাকি সংখ্যক কন্যা বাহক। রোগটির হচ্ছে জিন কোথায় থাকবে? এটা হচ্ছে মায়ের এক্স ক্রোমোজোম, মায়ের উভয় এক্স ক্রোমোজোম, মা কিন্তু বাহক, বুঝছো? তার মানে মায়ের এক্স ক্রোমোজোমের মধ্যেই এই রোগটার জিনটা থাকবে। সেজন্য তার সেই মা থেকে বর্ণান্ধ, সেই কোনটা মা যেহেতু বাহক, সেইটা চলে যাবে পুত্রের মধ্যে, এবং পুত্র যেহেতু পুরুষদের মধ্যে হিমোফিলিক রোগটা বেশি হয়, সেজন্য তার পুত্র সন্তানের মধ্যে হিমোফিলিক রোগ হবে। ডারউইনের সব থেকে বড় দুর্বলতা প্রকরণ। ঠিক আছে, এটা প্রকরণটা হচ্ছে ডারউইনের দুর্বলতা, মানে এটা উনি ব্যাখ্যা দিতে পারে না, এটা কিভাবে হলো, সেজন্য এটা। ঠিক আছে, কোন যুগের মানুষ উদ্ভব হয়েছে? এটা হচ্ছে প্লিওসিন যুগ, মানুষের উদ্ভব হয়েছে প্লিওসিন যুগে। ঠিক আছে, কোন শ্রেণী থেকে? আর্কিওপটেরিক্স হচ্ছে তোমার রেপটাইল। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। বুঝতে পারছো? হ্যালো, একটু দেখে নিও এই জিনিসগুলো, একটু দেখে নিও।